ভব সাগর তারণ কারণ হে রবিনন্দন বন্ধন খণ্ডন হে ভব সাগর তারণ। নমস্কার, আমার নাম পীযূষ চ্যাটার্জি। আমি যোগ ও ন্যাচারোপ্যাথি এবং ফিটনেস ম্যানেজমেন্টের সম্বন্ধে কিছু বলবো। প্রথম হচ্ছে ফিটনেস হচ্ছে 20খানা ভাগ আছে। এই 20খানা ভাগকে ডিভাইডেড করলে আমরা শরীরের বিভিন্ন অঙ্গকে কি সুন্দরভাবে স্মুথ রাখতে পারি, তার জন্য ফিটনেস। আর এর সঙ্গে রিলেটেড হচ্ছে যোগা। প্রত্যেকটা মানুষকে যোগাসন করতে হবে। যোগাসন না করলে আমরা এই জগতে বাঁচা খুব মুশকিল। আমাদের খাবার দাবার যা ভেজাল দিন দিন যা বাড়ছে, তার জন্যে যোগা অতি অবশ্যক। এর জন্যে ভারত সেবা সংঘ এবং পিআইএমটি যৌথ উদ্যোগে আজকে এই অনুষ্ঠানটা আপনারা সবাই দেখছেন। আমি চাই যে ছোট থেকে বড় পর্যন্ত সবাই যেন যোগাসন করে। ভালো ভালো ট্রেনার বিভিন্ন দিকে আছে, শেখাচ্ছে, মন দিয়ে শিখবেন। এবং মায়েদের বলছি, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাবান্না করেন, তাদের হাঁটুর যা প্রবলেম, সেই প্রবলেমটা যোগার দ্বারাই সম্ভব সেরে ওঠা। আর বয়স্ক মানুষ যারা আছেন, প্রচুর লোড দিয়ে কাজ করেন, তাদেরও অন্তত 20 মিনিট ধরে যোগা করলে আমার মনে হয় এই আমাদের শরীরে যে ব্যথা বেদনা থাকে, ওষুধ আর খেতে লাগবে না। ওষুধ এমন জিনিস যে ওষুধ খেলে যে রোগ সারবে তা নয়, কিন্তু ওষুধ খেতে হবে, তার সঙ্গে যোগাটা করে আপনি আরও ফিটনেস হয়ে যাবেন। এবং এই যোগা ছোট থেকে করলে খুব ভালো উপকার পাওয়া যায়, এবং বয়স্ক লোক করলে খুব ভালো। মিনিমাম 20 থেকে 25 মিনিট যোগা করলে খুব ভালো হয়। আর প্রত্যেকটা মানুষকে আমি অনুরোধ করে বলছি, কিছু না করুন, অন্তত সকালবেলায় বা বিকেলবেলায় হাঁটুন। হাঁটলেও শরীরে প্রচুর পায়ে ব্যথা থেকে আরম্ভ করে বিভিন্ন রকম রোগ সারে, এবং মাথা থেকে এবং পায়ে নখ পর্যন্ত একদম সেরে উঠবে। তো আজকে এই ছোট্ট অনুষ্ঠানটা আপনার সামনে করলাম। যদি আপনারা এটা ভালো লাগে, তাহলে ভারত সেবা সংঘ এবং পিআইএমটি ইনস্টিটিউট তরফ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। কি ভাবছেন? কর্মমুখী শিক্ষা, এটাই আপনাদের ভবিষ্যৎ। যোগাযোগ করুন প্রণবানন্দ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, পিআইএমটি, গভর্নমেন্ট ও বিশ্ববিদ্যালয় অনুমোদিত আইএসও এ গ্রেড কোয়ালিটি সার্টিফাইড ভারত সেবাশ্রম সংঘের ইউনিট। প্রণবানন্দ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ও নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এবং মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি স্বীকৃত কর্মমুখী প্রফেশনাল কোর্স করানো হয়। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট PIMTonline.in, ইউটিউব, ফেসবুক 9830216056, 9331256934। পিআইএমটির মিশন, জীবিকার জন্যে শিক্ষা। নমস্কার, আমি উজ্জ্বল ঘোষ বলছি। বিশ্ব যোগ দিবস উপলক্ষে আমাদের যোগাসন নিয়ে আজ থেকে 7 বছর আগ থেকে বিশ্ব যোগ দিবস পালন হচ্ছে। এটার উপরে মানুষের খুব চাহিদা দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এই বিশ্ব যোগ দিবসটা কেন হয়? আমরা জানি আমাদের যোগের মধ্যে 8টা ভাগ আছে, যেটাকে অষ্টাঙ্গ যোগ বলা হয়। যেমন যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। তো আমরা একটা ধারণা তৈরি করি। আমাদের বিশ্ব যোগ দিবস উপলক্ষে মানুষের একটা ধারণা তৈরি হয়, যোগ কেন করব, যোগের কি মাহাত্ম্য আছে। সেই ধারণাটাকে আমরা ধ্যানের উপনীত করতে হবে, অর্থাৎ তার মধ্যে কনসেন্ট্রেশন নিয়ে আসতে হবে। তার কারণ হচ্ছে যোগাসন বলতে এখন শুধু যোগ ব্যায়ামের মধ্যে সীমাবদ্ধ নেই। অনেকেই ভাবে 2-4টে বোধহয় পশ্চার করলাম, একটু ব্যাক বেন্ডিং করলাম, একটু কাঁধে পা তুললাম। অনেকে বলে এখন অনেকেই বলছে কপালভাতি করতে হয়। কতবার কপালভাতি করতে পারি? কেউ বলছে আমি 1 মিনিট, কেউ বলছে 2 মিনিট, কেউ বলছে আমি 500 বার করি।
তো এই 500 বার এটা তো প্রতিযোগিতা না, কার 500 বার দরকার, কার 20 বার দরকার, কার একেবারেই দরকার না, এইটাই কিন্তু সায়েন্স। যোগ আজকে 500 না 5000 বছর বিতর্কমূলক কথা, কিন্তু এটা বহু দিনের পুরনো। হরপ্পা মহেঞ্জোদারোর গুহার মধ্যেও এই যোগাসনের নিদর্শন পাওয়া যায়। কুলি গুহার মধ্যেও আমরা কিছু কিছু পশ্চাৎ দেখতে পেয়েছি, যেমন একটি পশ্চাৎ আমার জানা আছে যেটি ভদ্রাসনের পশ্চাৎ একটি। তো সেই সময় থেকে অর্থাৎ বহু দিন ধরে এই যোগাসনের চাহিদাটা চলতেই থাকছে। এর আগে আমরা দেখেছি যে এই আসন, বিভিন্ন আসন আমরা যে করি, এই আসনগুলোর নামকরণ সম্বন্ধে আমাদের একটু ধারণা থাকা দরকার। ওয়াই ধনুরাসন, ওয়াই মৎস্যাসন, ওয়াই ময়ূরাসন, ওয়াই ব্যাঘ্রাসন, অর্থাৎ প্রকৃতি থেকে এই নামগুলো সৃষ্টি হয়েছে। প্রকৃতি থেকে কিভাবে নাম সৃষ্টি হয়েছে? ধনুক থেকে ধনুরাসন, মাছ থেকে মৎস্যাসন, উট থেকে উষ্ট্রাসন, বাঘ থেকে ব্যাঘ্রাসন, এইভাবে কুমির থেকে মকরাসন, পদ্ম থেকে পদ্মাসন, অর্থাৎ প্রকৃতি থেকে, পাহাড় থেকে পর্বতাসন, এরকম আমরা প্রকৃতি থেকে আমরা আসনগুলো সৃষ্টি হয়েছে। অর্থাৎ আমরাও কিন্তু একটা দর্শন পেয়েছি যে প্রকৃতির মধ্যে থেকে গাছ কিভাবে দাঁড়িয়ে রয়েছে, একটা কাণ্ডের মধ্যে এত বড় মাথাটা নিয়ে কিভাবে দাঁড়িয়েছে। ইটস কল এ ব্যালেন্স। এই ব্যালেন্সটা শিখেছি আমরা বৃক্ষাসন থেকে, ট্রি পশ্চাৎ থেকে। আমরা মাছের থেকে মৎস্যাসন, অর্থাৎ মাছের মানে কথিত আছে, মজা করে বলছি, মাছেতে কখনো সর্দি কাশি হয় না, অর্থাৎ মৎস্যাসন করলে আমাদের ব্রঙ্কোডাইলেশনটা ভালো হয়, সেই জন্য সেইভাবে সৃষ্টি হয়েছে মৎস্যাসন। পদ্মের থেকে পদ্মাসন, একটা পদ্ম ফুল কিভাবে স্নিগ্ধতা রাখে, পদ্মের মধ্যে যে কনসেন্ট্রেশন, পদ্মের মধ্যে যে একটা স্নিগ্ধ ভাব, শান্ত ভাব, অর্থাৎ পদ্মাসন করলেও আমরা এই স্নিগ্ধ ভাবটা পাই। এরপরে এটাকে সায়েন্স আরও বেশি ইলেভেন্টলি নিয়ে যাওয়া হয়েছে। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এই কয়েকটি উদাহরণ দিচ্ছি। এইভাবেই আমাদের একটা সাপ থেকে মানে ভুজঙ্গ, মানে কেউটে ফনা তোলার ভঙ্গিমাটা হচ্ছে ভুজঙ্গ আসন। তো এতে স্পাইনের একটা মজবুত আছে। এবারে আপনাকে আমি বলছি আরও কিভাবে আমাদের পুরনো থেকে নতুনে যোগটা সৃষ্টি হয়েছে। আমরা যখন মাতৃজঠরে থাকি তখন যে পশ্চাৎটি থাকি, সেই পশ্চাৎটির নাম হচ্ছে গর্ভাসন। মাতৃজঠর থেকে যখন আমরা ভূমিষ্ঠ হই তখন ডাক্তাররা মাথাটা নিচে রেখে পাটাকে উপরে তুলে বাচ্চাটাকে কাঁদাবার চেষ্টা করে। এটি কিন্তু প্রথমেই তাকে শীর্ষাসন করানো হলো। এরপর বাচ্চাটি দেখবেন দুটো পা যত বয়স বাড়তে থাকে, 3 মাস বাড়তে থাকে, বাচ্চাটি দেখবেন পাটা বুকের কাছে নিয়ে আসছে আর পাটা ছেড়ে দিচ্ছে। এটি আমাদের সুপ্ত ভদ্রাসনের একটি পাঠ। এরপর কিছুদিন বাদে বাচ্চাটি চেষ্টা করে পাটাকে টান টান করতে, একটা পাকে টান টান করে রাখতে, দুটো পাকে টান টান করে রাখতে। এটি কিন্তু সে যষ্ঠীয়াসন করছে। এরপর বাচ্চাটি চেষ্টা করে উল্টোতে, উল্টানোর সময় যে ভঙ্গিমাটা থাকে দেখবেন আমরা গ্ল্যাক্সো বেবি বা জনসন বেবি অনেক সময় দেখবেন বাচ্চাদের এই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে থাকে, বাচ্চাটা পিঠটাকে উঁচু করার চেষ্টা করছে। ইটস কল এ ভুজঙ্গাসন, অর্থাৎ সে নিজে নিজেই তার স্পাইনটাকে ঠিক করার চেষ্টা করছে। এরপরে ওই বাচ্চাটি কিন্তু পা হাঁটু ভাঁজ করে বসা থেকে ওঠার চেষ্টা করছে। যখন উঠে পড়ছে তখন সমষ্টি আসন, যখন অর্ধ উঠছে এবং বসে পড়ছে সেটা হচ্ছে উৎকট আসন। এইভাবেই আমরা আস্তে আস্তে আমরা হাঁটা আরম্ভ করি, বিভিন্ন কাজকর্মের মধ্যে থেকে আমরা নিয়োজিত হই, এবং যখন আমরা বড় হয়ে আমাদের কর্ম কমপ্লিট হয়ে যায়, যখন আমরা পৃথিবী থেকে বিদায় নিই তখনও একটি পশ্চাতে যাই, সেটি হচ্ছে শবাসন অর্থাৎ মৃত্যু আসন। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু অবধি আমাদের আসনের মধ্যে সীমাবদ্ধ থাকছে। ঋষি অরবিন্দ বলেছেন অল লাইফ ইজ যোগা। আমরা যে কাজগুলো করছি, মানে যারা যোগাসন করছেন, যোগাসন সবাই বলে আমি যোগা করি, যোগা আমরা প্রত্যেকটা লোকই করি। কাদেরকে নির্দিষ্ট করি? যারা আসন করছে। ওই বললাম অষ্টাঙ্গ জায়গায় যম, নিয়ম এবং আসন। আসনের পশ্চাৎটি যে করছে তাকে আমরা বলি খালি সে যোগা করছে না। যিনি যেমন ভারত সেবার সঙ্গে বিভিন্ন সেবামূলক কাজ করছেন, এনারা কিন্তু কর্মযোগ করছেন। এইভাবে আমরা কিছুটা প্রাপ্তি যোগ থাকে, আমরা যখন কিছু গিফট পাই সেটা আমাদের কাছে প্রাপ্তি যোগ হয়। এইভাবে ধরুন দুর্যোগ, ধরুন সমুদ্রে কেউ আটকে গেছে, প্রচুর ঝড় জলের মধ্যে আটকে রয়েছেন, সেটাও একটা যোগ, সেটা হচ্ছে দুর্যোগ। এইভাবে বিবাহ যোগ, আমরা প্রতিটা জিনিসের মধ্যেই যোগাসনকে দেখতে পাই। আর আসন যে পশ্চাৎটা আমরা বলছিলাম, এবারে দেখা যাবে যে সায়েন্সে কিভাবে কাজ করছে। দেখুন আমাদের আয়ুষ মন্ত্রক বলে একটি ডিপার্টমেন্ট তৈরি হয়েছে। মডার্ন মেডিসিনের পরে আর যে 5টা চিকিৎসাকে স্বীকৃতি দিয়েছেন সরকার, তার মধ্যে
আয়ুর্বেদা, যোগা, ইউনানি, সিদ্ধাই এবং হোমিওপ্যাথি। এই 5টাকে নিয়ে আমাদের আয়ুষ হচ্ছে। এই আয়ুষ আজকের সাইন্টিফিক্যালি আমাদের একটা ওয়েস্ট বেঙ্গল যোগ ও ন্যাচুরোপ্যাথি কাউন্সিল গঠন করা হয়েছে, যেখানে মানুষ পড়াশোনা করছেন, পড়াশোনা করে রেজিস্ট্রেশন পাচ্ছেন এই যোগাসনকে তারা মেডিকেলি ইমপ্লিমেন্ট করার জন্য। এছাড়াও বেলুড়ে আমাদের একটি বিশাল হসপিটাল তৈরি হচ্ছে, BONS ব্যাচেলর অফ যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি হসপিটাল। সেখানে ইকুইভ্যালেন্ট টু MBBS যারা পড়াশোনা করে আগামী দিন হোমিওপ্যাথি, কবিরাজির মতো, ইউনানির মতো তারাও এই সেলফি ডক্টর হিসেবে কাজ করতে পারে। তাহলে যোগ কিন্তু আজকে শুধু খেলাধুলার অঙ্গ হিসেবে নেই, যোগাসন শুধু কয়েকটি পশ্চারের মধ্যে সীমাবদ্ধ নেই, যোগাটাকে আমরা ইউজ করছি এখন বিভিন্ন ট্রিটমেন্টের ক্ষেত্রে। বিশেষ করে কয়েকটা ট্রিটমেন্টের কথা বলছি যেগুলো যোগা ছাড়া কোনো উপায় নেই। যেমন মেন্টাল টেনশনের জন্য আমাদের বিভিন্ন অসুখ হচ্ছে, যেমন ডিপ্রেশন হচ্ছে, হাই ব্লাড প্রেশার হচ্ছে, হার্টের সমস্যা হচ্ছে। তার জন্য কিন্তু মেডিটেশন খুব বেশি কার্যকর, ম্যাজিক্যালি কাজ করে। এছাড়াও যাদের স্পাইনাল সমস্যা রয়েছে সেখানে আমরা ভুজঙ্গাসন, ধনুরাসন, উচ্ছ্বাসন, বৃষাসন এইগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করছি। এছাড়াও আমাদের অ্যাবডোমিনাল ডিসঅর্ডার, যাদের পেটের কোনো সমস্যা রয়েছে, যেমন ধরুন আমাশা রয়েছে, ডিসেন্ট্রি রয়েছে, কোষ্ঠকাঠিন্য রয়েছে, তাদের ক্ষেত্রে আমরা পবনোত্তাসন, আমরা উড্ডিয়ান, আমাদের উত্থান পদাসন এগুলো দিচ্ছি। এবারে ধরুন বাচ্চাদের লম্বা হওয়ার জন্য আমরা কিছু স্ট্রেচিং পশ্চার দিচ্ছি, কিছু গ্ল্যান্ডের সমস্যার জন্য যে পশ্চারগুলো আমরা দিই, যেমন বাচ্চাদের স্ট্রেচিংয়ের জন্য আমরা শশাঙ্গাসন দিচ্ছি, যষ্টিয়াসন দিচ্ছি, মৎস্যাসন দিচ্ছি, উচ্ছ্বাসন দিচ্ছি, তালাসন দিচ্ছি, পদহস্তাসন দিচ্ছি। এগুলো বাচ্চাদের লম্বা হতে সাহায্য করছে। থাইরয়েডের সমস্যা এখন খুব রয়েছে, যার জন্য আমরা সিংহাসন দিচ্ছি, আমরা বৃষাসন দিচ্ছি, আমরা সর্বাঙ্গাসন দিচ্ছি, আমরা শশাঙ্গাসন দিচ্ছি। তাদের ক্ষেত্রে থাইরয়েডের ক্ষেত্রে ভালোভাবে কাজ করছে। এবারে ধরুন ডায়াবেটিসের জন্য যাদের সমস্যা, তাদের আমরা কপালভাতি দিচ্ছি, আমরা তাদের পশ্চিমোত্তাসন দিচ্ছি, তাদেরকে আমরা অর্ধমশাঙ্গাসন দিচ্ছি। এছাড়াও মেন্টাল সমস্যা যাদের রয়েছে, যাদের ঘুমের ডিস্টার্ব রয়েছে, যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে, লো ব্লাড প্রেশার যাদের রয়েছে, যাদের অল্পতে রেগে যাচ্ছেন, যাদের সমস্যা রয়েছে, তাদেরকে আমরা ভ্রামরি দিচ্ছি, আমরা তাদের সূর্যভেদ প্রাণায়াম দিচ্ছি, তাদের আমরা শীতলী প্রাণায়াম দিচ্ছি। এইভাবে আমরা প্রত্যেকটা আসন কার কখন দরকার সেভাবে কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করি। আর কীভাবে করি, আমরা কোনো ক্ষেত্রে আমরা প্রেসক্রিপশন ওয়াইজ এখন কিন্তু আমরা পেশেন্ট দেখি। কোনো পেশেন্ট আমাদের কাছে এলেই তাকে কিন্তু যোগাসন করলাম বলেই, আগেকার দিনের মতো কিন্তু এখন এলেই তাকে যোগাসন করতে আমরা পাঠাই না। তার আগে দেখে নিই তার হাইট কত, তার বডি ওয়েট কত, তার কোনো কমপ্লিকেশন আছে কিনা, এমনকি তার পেশাগত কোনো কী পেশা রয়েছেন সেটাও কিন্তু আমরা জেনে নিই। কেন, আমরা জানি যে যোগা পার্টিকুলারলি এই যে 5টা মেডিসিন থেরাপির কথা বললাম, আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, ইউনানি, সিদ্ধাইয়ের মতো, যোগা একমাত্র প্যাথি যার কোনো ওরাল মেডিসিন হয় না। এটা কিন্তু কমপ্লিটলি আপনাকে পশ্চারাইজ করতে হবে। পশ্চারাইজ করতে গেলে কয়েকটা জিনিস মেনটেন করতে হবে। আপনাকে আগে দেখতে হবে ফিজিক্যাল এবং মেন্টাল। তার মেন্টাল স্টেবিলিটির কত আছেন, তিনি মানসিকভাবে কতটা প্রস্তুত আছেন যোগাসনের জন্য, সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। আর কি কাজ করে, যে তার খাওয়া দাওয়া, তার রুটিন, তিনি সারাদিনে কখন ঘুমন, কখন ওঠেন, কি জব করেন, কতটা জল খান, কতটা কার্বোহাইড্রেট খান, কতটা প্রোটিন খান, কতটা মিনারেল খান, কতটা ভিটামিন খান, এগুলো কিন্তু আমরা দেখে নিই। অর্থাৎ কমপ্লিট একটা মানুষকে যদি আমরা প্রেসক্রিপশন ওয়াইজ তাকে করাতে চাই, তাহলে একটি মানুষ এলে তাদের আমরা বডি ওয়েট, হাইট এবং তার কারিক্রম রয়েছে, মানে সারাদিনে তারা কী ধরনের কাজ করেন, কী ধরনের পেশায় নিয়োজিত রয়েছেন, কী ধরনের খান, সবকটা জানার পরে আমরা একটা টোটাল প্রেসক্রিপশন তৈরি করি, সেটাকেই কিন্তু ফলো করি। এতে রেজাল্ট অনেক বেশি ভালো হচ্ছে। এবং আরেকটি কথা বলছি যে এখন কিন্তু খুব লো পোটেন্সি হিসেবে আমরা ইউজ করছি। কীভাবে লো পোটেন্সি হিসেবে ইউজ করছি, যেমন আগে একটি মানুষের ব্যাক পেন হয়েছে বলেই আমরা যে কোনো জায়গায় বা যে কোনো বইতে পড়াশোনা করেছি এটা ভুজঙ্গাসন দিয়ে দিলাম। কিন্তু না, শুধু ভুজঙ্গাসন দিলে হবে না, তার স্পাইনাল ফ্লেক্সিবিলিটি কতটা আছে। তার হয়তো একটা ভুজঙ্গাসন করতে গেলে তাকে হয়তো 30 ডিগ্রি ব্যাক এক্সটেনশন করতে হয়, কিন্তু প্রপার ভুজঙ্গাসনে 30 বা 35 হয়তো করতে হয়, কিন্তু তার স্পাইনের হয়তো ততটা ফ্লেক্সিবিলিটি নেই, তাকে জোর করলে তার হিতে বিপরীত হতে পারে। তাকে আমরা রেস্টিং হন, মানে ভুজঙ্গাসনটাকে একটা স্টেপে ভাগ করে অনেক সহজ পদ্ধতিতে লো পোটেন্সিতে হয়তো তাকে 20 ডিগ্রিতে আমরা কিন্তু ভুজঙ্গাসনটা করাবো। অর্থাৎ তাতে দেখা গেল রেজাল্ট অনেক ভালো হলো। কেন, একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো পশ্চারে, কেন আমাদের যোগের কথা দিয়ে আছে, আসনের কথা আছে, স্থির সুখ আসন,
অর্থাৎ স্থিরভাবে অবস্থান করে যে পশ্চাৎ করা হয় তাকে আসন বলা হয়। অর্থাৎ কমফর্ট পজিশনে যে আসন বা যে পশ্চাৎটি আপনি করবেন যাতে আপনি খুব রিল্যাক্স ফিল করেন, তবেই কিন্তু আপনার রেজাল্ট ভালো হবে। মানে ধরুন আপনি আমার কাছে এসছেন, আপনাকে আমি জোর করে এখন শশাঙ্গাসন করালাম, শশাঙ্গাসন করতে গিয়ে দেখা যাবে যে আপনার ঘাড়ে ব্যথা হচ্ছে, মাথা ঘুরছে, আপনার আনইজি ফিল করছেন, তাহলে আপনার ওই পশ্চাৎটি সেট করলো না, আপনার কাছে শ্যুট করলো না, তাহলে আপনাকে শশাঙ্গাসন দেওয়া যাবে না। বা শশাঙ্গাসন দিলেও কিভাবে করাতে হবে লো পোটেন্সিতে সেটা কিন্তু মেনটেন করতে হবে। তাহলে যোগের বক্তব্য রাখতে গেলে এটা কিন্তু শেষ নেই, এটা অনেক বৃহৎ। তো আমরা বলি যে এই 21শে জুন আমরা যে দিবস পালন করছি, এই দিবসটা পালন শুধু একদিনের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। আপনারা যদি আমার বক্তব্য ভালো লাগে, আপনারা যদি শুরু করতে চান, তাহলে যোগাসনটা ডেলি রুটিনের মধ্যে রাখুন। কেননা রেগুলার আপনি বলবেন আমি যোগাসনটা কদিন করবো, আমাদের কাছে এসে অনেকে বলে যে স্যার সপ্তাহে কদিন করবো। তখন আমি একটাই প্রশ্ন করি যে আপনি দাঁত সপ্তাহে কদিন মাজেন, আপনি চান কদিন করেন, চুল কতদিন আঁচড়ান। যদি সেগুলো যদি কোনো অল্টারনেট ডে থাকে, তাহলে কেন হয় যোগাসনে থাকতে অল্টারনেট ডে বা একদিন বা দুদিন কেন? আপনার একদিন হয়তো 8 ঘন্টা সময় নেই, কিন্তু 10 মিনিট তো সময় আছে। রেগুলার 10 মিনিট যোগাসন করুন, সুস্থ থাকুন। আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে, পরিবার সুস্থ থাকলে পারিপার্শ্বিক সুস্থ থাকবে। সুস্থ দেহ সুস্থ মন আমাদেরকে উন্নত মানসিকতায় মানুষ করে তুলতে সাহায্য করে। ধন্যবাদ। আজকের ফিনান্সিয়ালি এটা তোমার জন্য, বা যদি এখানে আর কারো সুগার থাকে তাদের জন্য, সুগারের পেশেন্টদের জন্য কিছু এক্সারসাইজ, যাতে প্যানক্রিয়াসের আমাদের বিটা সেল থেকে ইনসুলিন ক্ষরণ হয়, সেই ইনসুলিনটাকে রেগুলেট করবার জন্য যে আসন, কিছু আসন আছে। এই রোগটা কিন্তু লাইফস্টাইল মডিফিকেশনে এখন কমপ্লিটলি কিওর হচ্ছে। আগে এটা কিওর হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, রোগ সুগার কোনোদিন ছাড়ে না, কিন্তু এখন লাইফস্টাইল মডিফিকেশন, এক্সারসাইজ, ওষুধ, এইসবের মাধ্যমে কিন্তু এই রোগটাকে সারানো যায় বা কন্ট্রোলে রাখা যায়। স্টার্ট, যে কোনো কিছু শুরু করবো ওম চ্যান্টিং দিয়ে, একবার করে নিচ্ছি। বজ্রাসন বসতে হবে, তারপর ফোল্ড করে পিছনের দিকে নিয়ে গিয়ে আমি ফ্রন্ট ভিউ দেখাবো, সাইড ভিউ দেখাবো। প্রথমে ফ্রন্ট থেকে দেখাচ্ছি। বজ্রাসনে বসতে হবে, ধীরের ওপরে হাত দুটোকে এইভাবে প্রেস করতে হবে, দুটো ভিতরে নিয়ে গিয়ে, আর তারপরে এইভাবে প্রেস করে নাভির পাশে, নাভিটা সেন্টারে থাকবে, দুটো আঙুলের প্রেসটা এরকম ভাবে থাকবে। এবারে পেটটাকে প্রেস করবো, শ্বাস নেব, এখানে একটা কথা, যতক্ষণ শ্বাস ছেড়ে নিচের দিকে নামবো ততক্ষণ কিন্তু শ্বাস নিতে পারবো না, যতক্ষণ হোল্ড করতে পারবো ততক্ষণই থাকবো, দেন শ্বাস নিতে নিতে আবার উঠবো। আর একটা সাইড থেকে আমি দেখাচ্ছি, একে মধুকাসন বলে। ফেসটা এরকম ভাবে বানাতে হবে, নাভির পাশে দুটো হাত রাখতে হবে, রেখে ইনহেলেশন, কমপ্লিট এক্সহেল করতে করতে নিচে নামবো আর প্রেস করবো পেটটাকে। এটা পুরো প্যানক্রিয়াসের মাসাজ হয়, খুব ভালো, তো এটা খুবই ভালো ফর সুগার পেশেন্ট। নেক্সট হচ্ছে যোগমুদ্রা দেখাবো। যোগমুদ্রা করতে গেলে পদ্মাসনে বসতে হবে। তো পদ্মাসনে বসবো, একটা পা, একটা রাইট লেগটা লেফট থাইয়ের উপরে, লেফট লেগটা রাইট থাইয়ের উপরে, এইভাবে নিয়ে বসবো। আর হাতটাকে রাইট হ্যান্ড দিয়ে লেফট হ্যান্ডের কবজিটা ধরবো, রেস্টটাকে ধরে ফরওয়ার্ড দেখবো। এইভাবে নিয়ে প্রথমে ফ্রন্ট ভিউ দেখাচ্ছি। ইনহেলেশন, এক্সহেল করতে করতে নিচে ওইভাবেই ব্রেথটাকে ধরে রাখবো,
যতক্ষণ নিচে থাকবো ততক্ষণ শ্বাস নেব না, শ্বাস নেওয়া পুরো বন্ধ, আবার উপরে আসতে থাকবো। এরপরে হচ্ছে অর্ধ মৎস্যাসন। যদি অর্ধ মৎস্যাসন প্রথমে দেখাই, যদি কেউ না করতে পারে তাহলে বক্রাসন করতে পারে। এটাও খুব ভালো এক্সারসাইজ ফর সুগার পেশেন্ট। এইখানে বাম পাটা নিয়ে গিয়ে পেটের পাশে রাখবো আর ডান পাটা ভাঁজ করে উপর দিকে রাখবো। এবারে টল স্পাইনটা স্ট্রেট করে, স্ট্রেট এন্ড টল করে এভাবে বসবো। তো কারেক্ট দ্য স্পাইন পশ্চার, স্ট্রেট হয়ে বসবো। বসে প্রথমে ইনহেল করবো, এক্সহেল করতে করতে এই পাটাকে এদিকে নিয়ে যাবো, নিয়ে লেফট হ্যান্ড দিয়ে, যে লেফট তার অপোজিট হ্যান্ড দিয়ে এই হাঁটুটাকে মুভ করবো। মুভ করছি, এই হাতটা পেছনে নিয়ে বক্সটাকে পেছনে সাইড থেকে দেখাচ্ছি। উল্টো দিকে লেগ দেখাচ্ছি। এবার রাইট লেগটা এখানে, লেফটটা পাশে, হাঁটু প্যারালাল, হাঁটু থেকে যেন এক্সিট না করে দেয়, সমানে রাখতে হবে। তল হয়ে বসবো, হাঁটুটা ধরে শ্বাস নিতে নিতে, শ্বাস প্রথমে জোরে নেব, ইনহেল, ডিপ ইনহেলেশন, এক্সহেল করতে করতে এটাকে পুশ করব টুয়ার্ডস চেস্ট, দিয়ে রাইট হ্যান্ডটাকে দিয়ে নিটা ধরে করছি। ব্রিদিং নরমালি থাকবে। এক্সহেল করতে করতে বেন্ড করবো, তারপর নরমাল ব্রিথ করবো, 10 কাউন্ট, তারপর ছেড়ে তারপরে রেস্ট। এবার সেতুবন্ধ আসন করবো। প্রথমে শুয়ে পড়বো সোজা, তারপরে হাঁটু দুটো ভাঁজ করে হিপের সমানে রাখবো, যতটা কাছে রাখা যায়, যতটা কাছে হাত দুটো পাশে। এবার কোমরটাকে, এই পোর্শনটাকে উপরের দিকে তুলবো। ইনহেল, এক্সহেল করতে করতে তুলবো। 10 seconds normal breathing. 1 2 3 4 5 6 7 8 9 10. Breathe in out. কোনো আসলে কিন্তু কোনো তাড়াহুড়ো করা যাবে না, তাহলে কিন্তু ইনজুরি হওয়ার চান্সেস হবে। আর একবার করে দেখাচ্ছি, যতটা কাছে পারা যায় ততটা কাছে রাখবো। ইনহেল, এক্সহেল করতে করতে দেখবো। এইভাবে 5 টাইমস এটাকে সেতু বন্ধ আসন। তো প্রথমে যেটা করতে হবে, উ আর আ শব্দ, ঠিক আছে? তো এটা একটু লাইক কি বলবো, একটু অকওয়ার্ড হয়তো ফেসটা হবে, তো এটাতে কিছু কেউ মাইন্ড করার কিছু নেই, বিকজ জলানকে ঠিক করতে গেলে, ডাবল চিনের প্রবলেমকে ঠিক করতে গেলে এই এক্সারসাইজগুলোই করতে হবে। তো লেটস স্টার্ট। প্রথমে আমরা করবো উ আর আ। প্রথমে আমি দেখাচ্ছি, আমি যে কোনো ক্রস লেগের পজিশনে বসতে হবে। এটা নর্মাল ক্রস লেগের পজিশন, যে কোনো কমফোর্টেবল ক্রস লেগের পজিশন, পদ্মাসনটা হতে হবে, তার জন্য বসে হাত দুটো নিজের উপরে রাখবো। তারপরে ডিপ ইনহেলেশন, এরপর এর সাথে চোখটা অ্যাড করবো। যখন উ বলবো তখন নোজ টিপে তাকাবো, আর যখন আ বলবো তখন স্ট্রেট তাকাবো।
So let's start. এইভাবে 3 টাইমস অন্তত করতে হবে। যেরকম প্রতিটা এক্সারসাইজের পরে রেস্ট দিতে হয়, সেরকম ফেশিয়াল এক্সারসাইজের পরেও 3 বার করার পরে 5 ডিপ ব্রেথ চোখ বন্ধ করে নিতে হবে। তারপরে নেক্সট এক্সারসাইজ যাবে। 3 টাইমস করার পর নেক্সট হচ্ছে স্মাইলিং এট দ্য স্কাই। তো ইন্টারলেস করবো, ফিঙ্গার্সটাকে চিনের উপর রাখবো, একটা বিগ স্মাইল করবো, করে উপরের দিকে নিয়ে যাবো। দেখি আবার প্রথমে বিগ স্মাইল, এইভাবে 3 বার করব। এরপর যেটা করব সেটা হচ্ছে সবাই আজকে সেলফি তোলে, পাউট করে। তো পাউট করার কিছু ফায়দাও আছে, তো সেটা আজকে আমরা শিখবো কিভাবে পাউট করলে ফেশিয়াল এক্সারসাইজ হয়। তো পাউট যেভাবে করব সেটা হচ্ছে এমনভাবে পাউট করবো যাতে লিপসটা, আপার লিপসটা নোজ টিপে গিয়ে থাকে, এবং তারপরে সেটা সাইড টু সাইড মুভ করব এবং সার্কেল করব, ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ সার্কেল করব। যখন সার্কেল করব তখন পাউটটা ছোট হবে। দিস ইজ অ্যানাটমিক্যালি অলরাইট, মানে এটা হওয়াটাই স্বাভাবিক। যখন ঘোরাবো তখন পাউটটা ছোট হবে। তবে দেখি আমি একটু হেল্প করব। নেক্সট পাউট, ক্লকওয়াইজ, তারপরে এদিকে অ্যান্টি ক্লকওয়াইজ। মুখের দিকে হাওয়া ধরে নেবো, দিয়ে এই গাল থেকে এই গালে ট্রান্সফার করবো হাওয়াটা, তারপরে ওপরের লিপসে, আপার লিপসে আর লোয়ার লিপসে ট্রান্সফার করবো। যখন ট্রান্সফার করবো আবার লোয়ার লিপসে, তখন এই এরিয়াটাকে প্যাক করবো। নেক্সট স্টার্ট। এইভাবে আমরা অ্যাটলিস্ট 5 টাইমস এদিক ওদিক করবো, ওপর নিচ করবো। এটা করে টোটাল একটা সেট, এইভাবে 3টে সেট করবো। সেটা হচ্ছে সিংহাসন। সিংহাসন বা লায়ন পশ্চার, এটা খুবই প্রাইড একটা পশ্চার। প্রথমে বদ্ধ ত্রিকোণাসনে বসতে হবে বা ভদ্রাসনে বসে, হাত দুটোকে নিয়ের ওপর রেখে বড় জিভ বার করে পিট অফ দ্য থ্রোট দিয়ে হ্যাঁ সাউন্ড করে জিভটাকে বার করতে হবে এবং হোল্ড করতে হবে সেখানে। আর যখন তাকাবো সেটা হচ্ছে নোজ টিপে। এটা খুবই একটা লায়নের মতো পোজ করতে হবে। তো এটাকে এরকম করে করবার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, ততক্ষণ জিভটা বার করে রাখবো যতক্ষণ না স্যালাইভাটা জাস্ট ড্রপ করছে ততক্ষণ। যখন আসবে স্যালাইভাটা প্রায় জিভের কাছে চলে আসবে, তখন জিভটাকে রোল করে নিয়ে এসে ক্রস লেগের পজিশনে বসে যাবো। ক্লোজ ইউর
দেন 3 বার ঢোক দিব, যে স্যালারিটা মুখে এসছে আমার সেটা 3 বার ঢোক দিব। তো আরেকবার আমি দেখাচ্ছি এটা করে। আর খুব টাইট ফুল পশ্চার, এটা সেরকম সিংহের মতো করেই করতে হবে। নমস্কার। এবারের আমাদের থিম যোগা ফর হিউম্যানিটি, মানে মানবতায় যোগা, যোগব্যায়াম। আপনারা যাই বলুন, তো মানবতার উন্নতি বা হিউম্যানিটি ডেভেলপমেন্ট কী করে যোগার দ্বারা সম্ভব বা যোগের দ্বারা সম্ভব, সেটাই এবছরের বিষয়। আমরা সাধারণত যারা সাধারণ মানুষ তারা বুঝি যোগা মানে শুধুই যোগাসন, এবং যোগাসন বিভিন্ন প্রতিযোগিতা বিভিন্ন জায়গায় হয়, বিভিন্ন রকম ভাবে আমরা দেখি, নানা রকম যোগার পশ্চার, নানা রকম যোগার আসন বিভিন্ন জায়গায় করা হয়। কিন্তু যোগার যে সম্পূর্ণ যে বিজ্ঞান, সেটা কিন্তু শুধু যোগাসন নয়, যোগার একটা অতি ক্ষুদ্র পার্ট, খুব ছোট একটা অংশ, সেটাকে আমরা বলি যোগাসন। তাহলে বাকি যে অংশটা আছে সেটা কিন্তু পুরোটাই যোগাসন বাদে, মানে যোগাসন ছাড়া। তাহলে আমরা যে যোগার উন্নতি যদি করতে চাই বা যোগার দিয়ে যদি হিউম্যানিটির উন্নতি করতে চাই, সেখানে যোগাসন করতে হবে এমন নয়। অনেকেই আমরা বলি যে আমার হাতে পায়ে ব্যথা, আমার যোগা করা যাবে না, যোগা করা বারণ, এরকম আমরা অনেকেই বলতে শুনি। কিন্তু এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে যোগার ফলে, যোগা করলে, কি যোগা করলে আপনার মেন্টাল হেলথ এবং স্পিরিচুয়াল হেলথের উন্নতি হয়, সেটাই কিন্তু যোগার ম্যাক্সিমাম পার্ট। যেমন আপনি যোগার বাংলা করলে সেটা হয় যোগ, এবং এই যোগ মানে হচ্ছে একটা ইউনিয়ন। কিসের ইউনিয়ন? ব্যাপারটা প্রথম বলতে গেলে আপনার ভেতরের সঙ্গে বাইরের, মানে আপনার ভেতরের আমি এবং আপনার বাইরের আমি, দুটোর মধ্যে যে সেতু, সেটা কিন্তু যোগ। সেটাই আপনি, মানে আপনি যেটা ভাবছেন সে কাজটা আপনি করছেন। যদি আপনি এরকম করেন তাহলে আমাদের যোগার উন্নতি হবে, হিউম্যানিটির উন্নতি হবে। যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে আপনি ভাবলেন আজকে ভোরবেলায় উঠবেন, আপনি আজকে সকাল 5টায় বা ভোরে আপনি উঠবেন, আপনি ভাবলেন যে ভোরে ওঠা তো ভালো, একটা ভালো অভ্যাস, আপনি করবেন। কিন্তু আপনি ভাবলেন, কিন্তু সেটা করতে পারলেন না। যখন সকাল 5টা বাজলো, যখন অ্যালার্মটা বাজলো, আপনি বন্ধ করে বাঁ কাত থেকে ডান কাতে আবার শুয়ে পড়লেন। তার মানে কি হলো? আপনার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। মানে আপনার ভেতরের আমি এবং বাইরের আমির সাথে যে যোগাযোগ স্থাপন, সেই যোগাযোগ স্থাপনের চেষ্টা, সেটা কাজ করলো না। তাহলে আপনি যদি যোগ করতে চান, তাহলে আপনি যেটা বলবেন মনে মনে, সেটাই আপনাকে করতে হবে। আপনি মনে মনে ঠিক করলেন যে আজ থেকে সিগারেট খাওয়া ছেড়ে দেবো, আপনি ঠিক করলেন যে আর খাবো না, কারণ বহু জায়গায় আপনি শুনছেন সিগারেট খাওয়া নাকি খারাপ, সিগারেটের প্যাকেটেও দেওয়া আছে খারাপ। আপনি ভাবছেন, সিগারেটটা খেতে খেতে ভাবছেন। যখন পরের মুহূর্তে যখন সিগারেট খাওয়ার ইচ্ছাটা হচ্ছে, আপনি কিন্তু সেই কমিটমেন্ট বা সেই যে ভেতরের আমি যে ইচ্ছাটা, সেটা কিন্তু আবার ওটাকে আপনি বন্ধ করে আবার সিগারেটটা আপনি খেলেন। তাহলে এখানেও আপনি যোগা করতে পারেন, যোগা বা যোগ আপনি করতে পারেন। কিসের যোগ? না, আপনি মনে মনে যেটাকে স্থির করলেন সেটাকে আপনি বাস্তবায়িত করছেন, সেটাই হচ্ছে যোগা। আর যদি আপনি এইভাবে যোগ করতে পারেন, তবেই কিন্তু হিউম্যানিটির উন্নতি হবে, মানব সভ্যতার উন্নতি হবে, আমরা মানুষ হয়েই বাঁচতে পারবো। এটা একটা এক্সাম্পল হয়ে গেল। সেকেন্ড একটা এক্সাম্পল হচ্ছে, ধরুন আপনি যখন খাবার খাচ্ছেন, যে খাবারটা খাচ্ছেন সেই খাবারের মধ্যেও আমরা যোগ করতে পারি। খাবার খাওয়ার সময়, যেটাকে আমরা ভালো করে বলি মাইন্ডফুল ইটিং, এটাও একটা যোগের একটা পার্ট। যেমন কিরকম? যখন আমি খাবারটা খাচ্ছি, প্রথমেই আমি খাবারটার দিকে তাকিয়ে আছি, বলছি হ্যাঁ এই খাবারটা মানে দেখতে অতটা ভালো হয়নি, খাবারটা গলে গেছে, খাবারটা পুড়ে গেছে, কি খাবারটা ঝোল বেশি হয়ে গেছে, খাবারে নুন বেশি হয়ে গেছে, কত কিছু আমরা সেখানে খুঁত বার করছি। এটা কিন্তু যোগ নয়, এটা হচ্ছে বিয়োগ।
বাংলায় আমরা বলি জলযোগ। জলযোগ মানে হচ্ছে যখন আমরা জল খাবারটা খাই বা যে কোনো খাবার খাই, তার সঙ্গে যদি আমাদের যোগটা হয় তবেই কিন্তু আমাদের স্টমাকের ভেতরে যে এনজাইমগুলো আছে এগুলো রিলিজ হবে। আর যদি আপনি সেই যোগাযোগ বা সেই কানেক্টিভিটি যদি না হয়, তাহলে কি হবে? আপনি খাবারটা খাবেন, হবে অন্য কিছু, অ্যাসিডিটি, ইনডাইজেশন, বদহজম, আপনি অনেক কিছু নাম বলতে পারেন, সেগুলো তখন হয়ে যায়। তার মানে যখন আমরা দেখবেন যে আপনার মোবাইল যখন নেটওয়ার্কের সাথে কানেক্টেড, তখনই সব ডাউনলোড সব কিছু হয়। তো এখানে খাবারের সাথে আপনাকে কানেক্ট হতে হবে, তবেই আপনার স্টোমাকের ভেতরে এনজাইমটা রিলিজ হবে, তার আগে কিন্তু রিলিজ হবে না। অনেক আমরা দেখি খাবার খাওয়ার সময় লোকে মোবাইল দেখে, বাঁ হাতে মোবাইল দেখে, ডান হাতে খায়, সে কিন্তু কি খায় খুঁজে পায় না। অনেক সময় আমরা ছোটো ছোটো রিলসে দেখি যে খাবারের জায়গায় অন্য কিছু রেখেছি, সেটা কিন্তু কামড়ে দিচ্ছি। আমরা দেখেছি ছোটো ছোটো রিলসে, ফেসবুকে, ইনস্টাগ্রামে দেখতে পাওয়া যায়। আমরা সেটা দেখে হাসি মজা করি, ভাবে এটা আবার এমন হয় নাকি যে হয়তো খাবার খাচ্ছে, খাবারের প্লেটে আমরা খাবারের জায়গায় দুটো পাথর রেখে দিলাম, সে পাথরটা এরকম করে না দেখি খেয়ে নিল, মোবাইল দেখছে, সে খেয়ালই নেই যে পাথর খাচ্ছে না ইট খাচ্ছে না খাবার খাচ্ছে, খেয়াল নেই। তো এটা দেখে আমরা হাসি, কিন্তু আসল ঘটনা হচ্ছে যে যদি আমরা এখানে যোগের প্রয়োগ করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের খাবার ভালো হজম হবে, এবং যদি খাবারটা হজম হয় আমাদের সেখানে স্বাস্থ্যটাও ভালো থাকবে। কারণ স্বাস্থ্যের শুরু কিন্তু স্টোমাক থেকে, পেট থেকেই আমাদের স্বাস্থ্যের শুরু। আবার অসুখের যে শুরু সেটাও কিন্তু পেট থেকে। তাহলে সব থেকে ভালো এটার ইমপ্রুভমেন্ট আমরা করতে পারি যদি খাবার সময় আমরা মন দিয়ে খাবারটা খেতে পারি। এখন আপনি বলবেন মন দিয়ে খাবারটা কীরকম, আমরা কি করে মন দিয়ে খেতে পারি? আপনি প্রথমেই যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটা আপনি যে পেলেন, খেতে পেলেন, তার জন্য আপনাকে একটা গ্র্যাটিটিউড আপনাকে রাখতে হবে। মানে ভেতরে আপনাকে একটা অনুভূতি একটা থাকবে যে আপনি খাবারটা পেলেন, তার জন্য আপনি কৃতজ্ঞ। এক। 2 নম্বর হচ্ছে খাবারটা কিন্তু রান্না করা খাবার। তো রান্না যিনি করেছেন তিনি ভালোর জন্যই রান্না করেছেন, আপনাকে খাওয়ানোর জন্য রান্না করেছেন। তো তার প্রতিও একটা থ্যাংক ইউ, একটা গ্র্যাটিটিউড আপনার যত আপনি রাখবেন, তত কিন্তু যোগ সেখানে প্রতিষ্ঠিত হবে। এখানে কিন্তু আপনি বলতে পারেন যে কোন যোগব্যায়াম করলে আপনার অম্বলটা ছাড়বে। আমি হয়তো আপনাকে 10টা যোগব্যায়ামের নামও বলতে পারি, আপনি ইউটিউবে অনেক ভিডিও পাবেন যেখানে প্রচুর যোগব্যায়াম সেখানে শেখাবে। কিন্তু এই বেসিক ফুড রিচুয়ালস, এটাকে আমরা বলি ফুড রিচুয়ালস, বেসিক ফুড রিচুয়াল যদি আপনি ফলো না করেন, সেখানে 10টা কেন আপনি সব যোগব্যায়াম সেরে ফেললেও আপনার অম্বল ছাড়বে না। তো সেজন্য দেখবেন বহু লোকজন আছে যারা প্রচুর ওষুধ খান, অ্যান্টাসিড প্রচুর খান, সব খেয়েও কিন্তু অম্বল ছাড়ে না। কারণ সেখানে জলযোগ নয়, সেখানে হয় জলবিয়োগ। তো জলবিয়োগ যদি হয়, তো সেই খাবার আপনার শরীরে আত্তীকরণ করবে কি করে, আপনি বড় হবেন কি করে? আর যদি আপনি বড় না হন, যদি না বাঁচেন, তাহলে এই সমাজ বাঁচবে কি করে, আমরা বাঁচবে কি করে? তাহলে হিউম্যানিটি বাঁচানোর একটা বেসিক যে উপায়, সেটা হচ্ছে যোগ। কথাটা একদমই ঠিক। আরেকভাবে আপনি যোগ করতে পারেন, সেটাকে আমরা বাংলায় বলি যোগাযোগ, ইংরেজিতে বলে কমিউনিকেশন। এটা কিরকম? আমরা যোগাযোগ করি, কমিউনিকেশন ইন্ডাস্ট্রি আছে, আমরা বলি কমিউনিকেশন সায়েন্স, কমিউনিকেশন টেকনোলজি, আমরা এরকম বলি। আমরা এটা বলতে সাধারণত মোবাইল, সাধারণত এই সমস্ত ইলেকট্রনিক যে গ্যাজেটস, সেগুলোকে বুঝি। কিন্তু আমাদের ভেতরেও একটা কমিউনিকেশন সিস্টেম আছে। যেমন আপনি যখন কারোর সাথে কোনো কথা বলছেন, তখন প্রথমে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে তার সবসময় ভালো দিকগুলো তাকে ফোকাস করা, মানে তাকে আঘাত করা নয়। আঘাত করে কথা বলা তাতে যাবে না। যদি আপনি বলেন, তাহলে সেক্ষেত্রে আপনার এখানে যোগের জায়গায় বিয়োগ হয়ে যাবে। তো সেক্ষেত্রে যোগাযোগের প্রথম যে শর্ত, সেইটা হচ্ছে নিজেকে শান্ত রাখা। আপনি যত নিজেকে শান্ত রাখবেন, তত আপনার যে ব্রেন ওয়েভ, সেই ব্রেন ওয়েভটা আপনার আস্তে আস্তে গোটা শরীরকে আপনাকে শান্ত করবে, এবং আপনার মধ্যে অনেক এনার্জি, ভালো কাজ করার এনার্জি তৈরি হবে। আপনি দেখবেন কারোর সাথে কথা বলছেন এবং আপনি রেগে যাচ্ছেন, ভাবছেন যে এদের দ্বারা কিছু হবে না। ধরুন আজকের যে যুব সমাজ নিয়ে আমরা যখন কথা বলি, বেশিরভাগ লোকজনই রেগে যায়, বলে আজকের যুব সমাজ হচ্ছে মোবাইলের হাতে পুতুল, এরা মোবাইল ছাড়া কিছু বোঝে না, এদের দ্বারা কি হবে? দায়িত্বটা কিন্তু আমাদের নিতে হবে, এবং এখানেও যোগের ভূমিকা আছে। যোগের ভূমিকাটা কোথায়? যুব সমাজকে ফিরিয়ে আনার জন্য, সেক্ষেত্রে হচ্ছে যে যোগাযোগ, কমিউনিকেশনটা বাড়ানো। আজকে আমরা মোবাইল হাতে পেয়ে গোটা পৃথিবীর লোকের সাথে আমরা হোয়াটসঅ্যাপ, ফেসবুকের সাথে কানেক্টেড, কিন্তু আমাদের পাশের বাড়ির লোকটা, আমাদের নিজের ফ্যামিলির লোকের সাথে বা আমাদের পাড়ার লোকের সাথে কিন্তু আমরা কানেক্টেড নই।
হয়তো সে লোকটা ফেসবুকে আমার সঙ্গে ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ড, কিন্তু রিয়ালিটিতে সে কোথায় থাকে তাকে হয়তো দেখলে চিনতে পারবো না, বা তারা তো খোঁজই আমরা রাখতে পারছি না। তো এটাকে উন্নতি করার জন্য আমাদের যে যোগাযোগ ব্যবস্থা সেটাকেও উন্নতি করা যায়। এটা করার জন্য প্রথমেই যেটা আপনাকে করতে হবে, আপনাকে নন জাজমেন্টাল থাকতে হবে। কমিউনিকেশনের প্রথম যে প্রায়োরিটি সেটা হচ্ছে নন জাজমেন্টাল থাকা। ধরুন, মনে করুন আমার সামনে কোনো মাওবাদী এসছে, তার সাথে আমি কথা বলবো, যদি আমি ভেবে নিই যে লোকটা মাওবাদী বা লোকটা একদম মানে আতঙ্কবাদী, যদি ভেবে নিই, আমি কিন্তু তার সাথে শান্ত হয়ে কথা বলতে পারবো না। আমার রাগই আসবে তার মধ্যে, রেগে রেগে কথা বলবো, রাগ করতে করতে ঝগড়া হবে, ঝগড়া করতে করতে মুখ খারাপ হবে, সেখান থেকে আরও অনেক কিছু জিনিস চলে আসতে পারে। সেটা কিন্তু কোনোটাই যোগ নয়। তাহলে আপনাকে প্রথমে জাজমেন্টাল না থেকে যদি আপনি তার সাথে কথা বলেন, সেটাও এক ধরনের যোগ, এবং সেই কথার দ্বারা সে লোকটাও অনুপ্রাণিত হতেও পারে এবং সে আতঙ্কবাদী ছেড়ে সে কিন্তু উন্নয়নমূলক কাজে যোগ দিতে পারে। তো এটাই হচ্ছে যোগ, এটাই হচ্ছে যোগা, আপনি যাই বলবেন, এবং এটাকেই আমরা বলছি যোগাযোগ বা কমিউনিকেটিভ সায়েন্স। তাহলে এখানে যতগুলো আমি কথা বললাম, এখানে কিন্তু যোগাসন ছাড়াই আপনি কিন্তু যোগ করতে পারছেন এবং আলটিমেটলি আপনি হিউম্যানিটির উন্নতি করতে পারছেন। আজ 8ম ইন্টারন্যাশনাল যোগা ডে। সেই উপলক্ষে আমরা কিছু আসন আজ অভ্যাস করব। সেই আসনের নাম, তার ব্রিদিং, তার সিকোয়েন্স, অ্যাওয়ারনেস এবং বেনিফিটস, এই সমস্ত কিছু আমি বলতে থাকব। আর এই সমস্ত আসন দৈনন্দিন জীবনে প্রতিটি মানুষের হেলথ ওয়েলবিং অর্থাৎ সুস্থ স্বাভাবিক মানসিকভাবে যে ফিটনেস আনার জন্য প্রত্যেকটি মানুষকে করা উচিত। তো ফার্স্ট আমরা যে আসনটি করব সেটা হলো সূর্য নমস্কার। সেই সূর্য নমস্কার কোনো নির্দিষ্ট আসন না, এটা ব্রাঞ্চ অফ আসন বা একটা আমাদের গ্রুপ অফ আসন। এখানে অনেকগুলো আসনের কম্বিনেশন দিয়ে সূর্য নমস্কারকে রেডি করা হয়েছে। তো চলে যাব প্রথমে আমরা স্টেপ 1। স্টেপ 1 সূর্য নমস্কারের ফার্স্ট স্টেপ, যেটাকে আমরা বলি পেয়ার বা প্রণব আসন। এটার বেনিফিটস যদি বলতে হয় তাহলে ব্রিদিং এখানে নর্মাল থাকবে, বেনিফিটস মেন্টাল কোয়াগুলেশন অর্থাৎ আমাদের স্টেবিলিটি এটা বৃদ্ধি পায়। দেন সেকেন্ড স্টেপ চলে যাব। সেকেন্ড স্টেপ অর্ধচন্দ্রাসন। অর্ধচন্দ্রাসন এখানে স্ট্রেচ হচ্ছে অনেকগুলো মাসেল, যেমন অ্যাবডোমেন মাসেল, থাইয়ের মাসেল আছে, যেমন গ্লুটিয়াস মাসেল, গ্লুটিয়াস মিনিমাস, গ্লুটিয়াস ম্যাক্সিমাস, এই সমস্ত মাসেল এখানে স্ট্রেচ হচ্ছে। পদহস্তাসন। এই পদহস্তাসন একটা ফরওয়ার্ড বেন্ডিং আসন, এবং এক্ষেত্রেও আমাদের যে হিপ এবং ওয়েস্ট দুটোর জয়েন্টের মুভমেন্ট এখানে হচ্ছে, এবং ব্রিদিং এখানেও নর্মাল থাকবে। দেন আমরা ফোর্থ স্টেপে চলে যাব। হ্যাঁ, এটাকে বলা হয় অস্ত্র সঞ্চালন। ঠিক আছে, এখানে মাসেল স্ট্রেচ বাড়ে, লেগ মাসেল, হ্যামস্ট্রিং এখানে অনেকটা হয়, মুভমেন্ট হয়, এবং তার যে স্ট্রেংথ এবং স্টেবিলিটি, ফোকাস থাকবে সবসময় সামনের দিকে। দেন ফিফথ স্টেপ, ফিফথ এটাকে বলি পর্বতাসন। পর্বতাসন এখানে আমাদের যেটা হিল এবং টো পিছনের দিকে টাচ হয়ে থাকবে, আর হাতের যে আমাদের পাম ওটা আমাদের টাচ হয়ে থাকবে, আর সম্পূর্ণ শরীরটাকে একটা ত্রিভুজ বা ট্রায়াঙ্গুলার শেপের মনে হবে। আর যেহেতু এটা হিলকে টাচ করানো হচ্ছে, এই জন্য আমাদের যে গ্লুটিয়াস মাসেল, কোয়াড্রিসেপস মাসেল আছে, এটার যথেষ্ট একটা এর প্রভাব পড়ে। এরপর চলে যাব নেক্সট স্টেপ, অষ্টাঙ্গ নমস্কার। অষ্টাঙ্গ নমস্কার মানে এই পশ্চারে শরীরের 8টা প্লেস বা 8টা জায়গা বা স্থান আমাদের মেঝে, যেটা আমাদের যে গ্রাউন্ড আছে গ্রাউন্ডের সঙ্গে টাচ হয়ে থাকে, সেগুলো হলো কি কি? একটা হচ্ছে দুটো ফিট, একটা হচ্ছে দুটো নি, চেস্ট, আর দুটো পাম, অ্যান্ড আমাদের এটা যে চিবুক যেটাকে বলি আমরা, সেই চিবুক। অতএব 8টা জায়গা এর গ্রাউন্ড লেভেলের সঙ্গে টাচ হয়ে আছে বলে একে বলা হয় থাকে অষ্টাঙ্গ নমস্কার। দেন নেক্সট স্টেপ ভুজঙ্গাসন। এটা একটা সুন্দর ব্যাকওয়ার্ড বেন্ডিং আসন। যাদের লাম্বারের প্রবলেম আছে, মানে লাম্বার বা ব্যাক পেন এই জাতীয় যাদের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এটা খুব ইম্পর্ট্যান্ট। এছাড়া চেস্ট এক্সপেনশন হয়, ব্রিদিং
যে আমাদের সিকোয়েন্স সেটাও খুব সুন্দর হয়। এরপর আমরা চলে যাব আরও নেক্সট স্টেপ। এগেন পর্বতাসন। এবার এই পর্বতাসনটা রিভার্স, কারণ এখানে আমরা জানি যে সূর্য নমস্কারে যে টোটাল 12 এবং 12 24টা স্টেপ আছে, এর মধ্যে আমরা 7টা আসনকে পাই, বাকিগুলো কম্বিনেশন হয়ে যায়। এই পর্বতাসন আগে আমি বলেছি এর বেনিফিটস। এবার নেক্সট স্টেপ অস্ত্র সঞ্চালন। এক্ষেত্রে বলে নিই যে প্রথমে যে অস্ত্র সঞ্চালন করেছিলাম, এবার যখন আমি রিভার্স নিয়ে যাব তো যে পাকে প্রথমে নিয়ে গিয়েছিলাম তো অ্যানাদার লেগ এবার ফার্স্ট আসবে, অস্ত্র সঞ্চালন। এরপরে নেক্সট স্টেপ পদহস্তাসন, এটাও কম্বিনেশন। আমরা সেকেন্ড যেটা আমরা যে থার্ড করেছিলাম সেটারই এটা আবার রিভার্স হয়ে আসছে। নেক্সট অর্ধচন্দ্রাসন। নেক্সট প্রণবাসন অ্যান্ড হাফ রাউন্ড কমপ্লিট। এখন নেক্সট যে পশ্চার আমরা চলে যাব, নেক্সট পশ্চার এক পদ কাকাসন। এই কাকাসন নামটা শুনে বোঝা যাচ্ছে যে কাক যে ভঙ্গিমাতে দাঁড়িয়ে থাকে সেভাবে আমরা একটা পায়ের উপর ভর দিয়ে, একটা হাতের উপর ভর দিয়ে একটা পা এবং অন্য অপোজিট যে লেগ আছে সেটাকে আমরা স্ট্রেচ করে দেবো। তো আমরা এবার দেখে নেব যে পশ্চারটা কীভাবে আমরা করছি। ফার্স্ট স্ট্যান্ডিং পশ্চার থেকে আমরা আসছি ফরওয়ার্ড বেন্ডিং, এবং এক্ষেত্রে হাতের যে পাম অর্থাৎ হাতের যে তালু সেটা মেঝের সঙ্গে টাচ হয়ে থাকবে। এরপর সেকেন্ড যে স্টেপ, সেক্ষেত্রে আমরা দুই হাঁটুকে দুই যে কনুই আছে কনুয়ের ঠিক ওপরিভাগে আমরা টাচ করাবো এবং ফোর্সফুলি টাচ করিয়ে রাখবো। ব্রিদিং নর্মাল থাকবে, কনসেন্ট্রেশন তো রাখতেই হবে, কনসেন্ট্রেশন ইনার কনসেন্ট্রেশন থাকবে। এরপর ধীরে ধীরে ব্যালেন্স রেখে হাতের চাটুর উপর বা হাতের চেটোর উপর ভর দিয়ে দুটো পাকে আমরা তুলে দেবো ওপরের দিকে, পুরোপুরি হাতের উপর ব্যালেন্স আছে। এরপর নেক্সট যে স্টেপ, সেক্ষেত্রে যে কোনো একটি পাকে কনুইয়ের ওপর থেকে বের করে নিয়ে স্ট্রেচ করে দেবো পিছনের দিকে, দৃষ্টি থাকবে সামনের দিকে, ব্রিদিং হবে নর্মাল। এই অবস্থায় 10-15 সেকেন্ড থাকার পর আমরা আবার পুনরায় কামব্যাক করব, ফিরে আসব, আবার কামব্যাক, কাম। এইভাবে একটা পা যখন আমরা স্ট্রেচ করলাম তো অ্যানাদার লেগেও এইভাবে স্ট্রেচ করতে হবে। এটা আমাদের রিভার্স মোডে হবে। এই আসন বেনিফিটস যদি বলতে হয়, এই আসনে আমাদের হ্যামস্ট্রিং মাসেলের পাওয়ার খুবই ভালো বৃদ্ধি পায়, এছাড়া শোল্ডার জয়েন্টের স্টেবিলিটি বাড়ে, কনসেন্ট্রেশন পাওয়ার খুব বাড়ে। এছাড়া আমাদের অ্যাবডোমেন যে মাসেল আছে, থাই মাসেল আছে, এই মাসেলগুলোর যথেষ্ট স্টেবিলিটি এবং স্ট্রেংথ এগুলো বাড়ে। নেক্সট যে আসন সেটা হলো জানু শিরাসন। এই জানু শিরাসন নামটা আসছে যে জানু অর্থাৎ আমাদের থাই বা জঙ্ঘা বলা হয়, শির অর্থাৎ মাথা, একে অপরের সঙ্গে টাচ করে, এই জন্য নাম হয়েছে জানু শিরাসন। এবং এটাকে আমরা এক পদ জানু শিরাসন, যেহেতু আমরা এক পদ কেন বলছি, একটা পা সামনে স্ট্রেচ অবস্থায় থাকে যার জন্য নাম হয়েছে এক পদ জানু শিরাসন। তো এখন আমরা দেখে নেব যে আসনটাকে স্টেপ টু স্টেপ কীভাবে আমরা করছি এবং করতে করতে এর ব্রিদিং কন্ডিশন, এর বেনিফিটস অ্যান্ড এর কন্ট্রাইন্ডিকেশন এই সমস্ত কিছু আমরা বলতে থাকবো। ফার্স্ট যেটা স্টার্টিং পজিশন সেটা হচ্ছে কি, যে দু পা আমরা সামনে মেলে হাত দুটোকে সামনে রেখে অর্থাৎ শরীরের দুপাশে অর্থাৎ রেখে আমরা থায়ের দুপাশে রেখে আমরা বসবো। নর্মাল ব্রিদিং থাকবে আর ফোকাস থাকবে সামনের দিকে। এরপর আমরা যদি ডান পা অর্থাৎ রাইট লেগ দিয়ে শুরু করি তো রাইট লেগটাকে প্রথমে আমাকে কি করতে হবে, গ্রিপ করতে হবে, অর্থাৎ রাইট হ্যান্ডের মিডিল এবং ইন্ডেক্স যে ফিঙ্গার আছে আমাদের সেটা নিয়ে আমরা রাইট বিগ টো ওটাকে আমরা গ্রিপ করব অর্থাৎ ধরবো। এরপর আস্তে করে রাইট লেগকে ফোল্ড করে কোথায় রাখবো, রাইট লেগের অর্থাৎ রাইট যে রাইট হিলকে আমরা লেফট বাটাক তার সঙ্গে টাচ করিয়ে রাখবো। এরপর লেফট লেগ স্ট্রেচ অবস্থায় আছে সামনে, অসুবিধে কিছু নেই এটা। আর রাইট লেগের যে আমাদের
যে নি সেটা আমাদের গ্রাউন্ডের সঙ্গে ফ্ল্যাটেন্ড হয়ে থাকবে, সামনে তাকিয়ে থাকবো আমরা। এরপর দুটো হাতকে নিয়ে গিয়ে দুই হাত দিয়ে আমরা লেফট লেগের যে টো আছে, লেফট লেগের টোকে আমরা গ্রিপ করব অর্থাৎ ধরবো। এরপর দুই হাত অর্থাৎ রাইট এবং লেফট এলবো সামান্য ভাঁজ করে চেষ্টা করব মাটিতে টাচ করাবার, যদি সম্ভব হয়, না হলে অসুবিধে কিছু নেই, উঠে থাকতে পারে। এরপর লেফট লেগের যে লেফট নি এবং আমাদের ফোরহেড অর্থাৎ শির অর্থাৎ হেড এটা টাচ হবে। এই অবস্থায় নর্মাল ব্রিদিং ইনহেল এবং এক্সহেল হবে। এটা আমরা ফরওয়ার্ড বেন্ডিং আসনের ক্যাটাগরিতে রাখতে পারি। এই অবস্থায় আমরা নর্মাল ব্রিদিং ইনহেল এক্সহেল করতে করতে আমরা 10 থেকে 15 সেকেন্ড অলমোস্ট 25-30 সেকেন্ড অবধি থাকতে পারি। থাকার পর পুনরায় আমরা রিলিজ করব। রিলিজ যখন করব স্টেপ টু স্টেপ রিলিজ করব। প্রথম মাথাটা তুলতে হবে নি থেকে, হাত দুটোকে স্ট্রেট করতে হবে ধীরে ধীরে। স্ট্রেট করার পর হাতের গ্রিপ যেটা করেছিলাম সেটাকে ছেড়ে দেবো অর্থাৎ ওপেন করে দেবো। ওপেন করে দিয়ে আমরা স্ট্রেট ফরওয়ার্ড সিটিং পজিশনে বসবো। এরপর যে রাইট লেগ যেটাকে ভাঁজ করেছিলাম সেটাকে আবার আস্তে আস্তে করে সামনে মিলে দেবো। মিলে দেওয়ার পর সামনে তাকিয়ে বসবো এবং এই অবস্থায় দুটো পাকে হালকা শেকিং করে নেবো, মানে একটু জার্কিং করে নেব। এটা হচ্ছে রিল্যাক্সেশন, কারণ যেহেতু একটা পা আমাদের ফোল্ড অবস্থায় ছিল, তো ব্লাড সার্কুলেশনের যেহেতু এটা ডেফিসিট থাকে, তো জার্কিং করার পর ব্লাড সার্কুলেশন আবার নর্মালাইজ হয়ে যায়। এই জানুসিরাসনের বেনিফিটস যদি বলতে হয় তাহলে এই আসনটাও কিন্তু আমাদের অ্যাবডোমেন কন্ডিশন অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেম, এবং এটা ভেরি রিল্যাক্সেশন আসন, অর্থাৎ এটা অভ্যাস করলে আমাদের মাইন্ড খুব সুন্দর কুলিং হয় এবং চিন্তা ভাবনা যে সমস্ত আছে এটা দূর হয়ে যায়। এবং আমরা ওয়ান সাইড করে দেখালাম, এটা অ্যানাদার সাইড অর্থাৎ রিভার্স মুভমেন্টে করতে হবে। যেমনভাবে আমরা রাইট লেগকে ফোল্ড করলাম, একইভাবে আমরা লেফটকেও ফোল্ড করে আসনটা আমরা আবার ফের অভ্যাস করব, অর্থাৎ বোথ লেগে আমরা এটাকে অভ্যাস করব। এটা একটা ফরওয়ার্ড বেন্ডিং আসন। এবং কারা করবে না, যদি এক্সেসিভ ব্যাক পেন থাকে, যদি কারোর সার্ভাইকাল স্পন্ডালাইসিস বা লাম্বার স্পন্ডালাইসিস থাকে, তারা সামনে ঝোঁকা তাদের নিষেধ থাকে, এটা তাদের করা নিষিদ্ধ। আর যদি থাই স্টিফ হয়ে থাকে তাহলে এটা করতে পারবে না। এই জন্য এটা প্রথমে করার আগে একটু স্ট্রেচেবল আসন আমাদেরকে করে দিতে হবে। পরবর্তী আমরা যে আসনটা করব তার নাম হচ্ছে শীর্ষাসন। তো এই শীর্ষাসনের 7টি স্টেপে আমরা করব, স্টেপ বাই স্টেপ, এবং তার যে সমস্ত উপকারগুলি রয়েছে এবং এখানে কি কি আমাদেরকে খেয়াল করতে হবে সেগুলোও বলে দেব। তো স্টেপ 1 আমরা বজ্রাসনে বসলাম। স্টেপ 2 আমরা নীল ডাউনে এলাম। স্টেপ 3 সামনে হাতটাকে প্রসারিত করে আঙুলের মধ্যে আঙুলগুলো আমরা ভাঁজ করে দেবো দিয়ে, এবং হেডটাকে আমরা কিন্তু হাতের মাঝে এমনভাবে রাখবো যাতে আমি পুরো ব্যালেন্সটা ওর উপর রাখতে পারি। পরবর্তী স্টেপ আমরা পাটাকে এরকম টান টান করবো। নেক্সট আমরা ধীরে ধীরে ব্যালেন্সটা ঠিক করব এবং এরপরেই আমরা ধীরে ধীরে পায়ের উপর ভর দিয়ে আমরা কিন্তু সোজা হব। তো এই পশ্চারটা আমরা 15 সেকেন্ড, 10 সেকেন্ড বা 30 সেকেন্ড আমরা আমাদের সাধ্যমতো করব। তো এই আসনটা যারা করবেন সেই ক্ষেত্রে একটা সতর্কীকরণ রয়েছে, যাদের কিন্তু কানের চোখের প্রবলেম রয়েছে তারা কিন্তু এই পশ্চারটা করবেন না। তো এই পশ্চারটা আমরা 15 সেকেন্ড হোল্ড করার পর আমরা ধীরে ধীরে আবার ছেড়ে দেব। আর কিছু বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই পশ্চারটা আমরা বলি শীর্ষাসন, অর্থাৎ আমাদের সম্পূর্ণ দেহের যে ভর সেটা কিন্তু আমাদের মাথার উপর থাকে, যার জন্য এর নাম শীর্ষাসন। আর এই আসনটা কিন্তু শীর্ষে, অর্থাৎ এই আসনটি সমস্ত আসনের কিন্তু একটা প্রতিরূপ আসন বলতে পারি। মানে আমরা এই শীর্ষাসন করলে অনেক এতই উপকার পাই এর, যে একে বলা হয় শীর্ষ আসন। তো এই আসনে অনেক উপকার রয়েছে, যেটা আমি বলতে গেলে অনেক সময় লাগবে, ভিডিওটা দীর্ঘায়িত হবে, সেই জন্য আমি সংক্ষেপে কয়েকটা উপকার বলে দিই। এই আসন করলে কী হবে, আমাদের ব্রেনে রক্ত চলাচল স্বাভাবিক হবে, আমাদের যে সমস্ত অর্গানগুলো অর্থাৎ আমাদের যেমন স্টমাক, আমাদের লিভার,
আমাদের কিডনি সমস্ত কিছু আমাদের সবসময় দাঁড়িয়ে থাকার কারণে কী হয়, এরা নিম্নমুখী থাকে। তো আমরা যখন পাটা উপরে তুলছি, মাথাটাকে আমরা যখন নিচে করছি, তখন এই অর্গানগুলো উল্টো অভিমুখী হয়ে যায়, যার ফলে কিন্তু এরা উল্টোমুখী হয়ে যাওয়ার ফলে এরা কিন্তু আবার সক্রিয় হবে এবং সুন্দরভাবে এরা আবার কাজ নিতে শুরু করবে। তার সাথে সাথে কী হয়, আমাদের রক্ত চলাচল তো স্বাভাবিক হবেই এবং ব্রেনে ঠিকঠাক রক্ত পৌঁছাবে। ব্রেনের যে সমস্ত আমাদের সূক্ষ্ম অংশ আছে সেখানেও ঠিকঠাক রক্ত পৌঁছাবে, যার ফলে কিন্তু ব্রেন আমাদের অনেকটা সক্রিয় হবে। তার সাথে সাথে আমাদের যে সার্ভাইকাল ভার্টিব্রাগুলো রয়েছে তার উপরে যথেষ্ট চাপ পড়ছে, এর ফলে আমাদের যে স্পন্ডলাইসিস হওয়ার যে প্রবণতা থাকে, সার্ভাইকাল স্পন্ডলাইসিস, সেগুলো কিন্তু হবে না এটা প্র্যাকটিস করার ফলে। Some asanas. So firstly, I'll start with chakra asana. So I'll lie down first, legs folded, hands on back, and head up slowly, and then full mirror. Look downwards, and then slowly down. So now I'll say the benefit of it. While we do chakra asana, our chest gets expanded, and because of it, our lungs get more oxygen. So now we'll start with hala asana. So for that, we have to lie down. You lie down like this, and just lift both the legs together and back, and knees straight. And now slowly down. So the benefits of it are, it stretches our shoulder and spine, it helps in fatigue, and it reduces stress. So now we will perform Pavan Muktasana. Okay? After that I will say the benefits of it. So slowly down, and firstly right leg up. Press it as close as you can, and the left leg will be straight on the floor. Okay, for 20 counts or for 10 counts you can do this. Then right leg straight and left leg up. Hold it as close as you can, and for 20 counts you will be there. And then left leg also down. Now the both legs will be up, and as close as you can, hold it. Now stretch your legs and slowly up. The benefits of Pavan Muktasana is, it strengthens our abdominal muscles, and it reduces belly fat. আমার নাম সুভাষা, আমার বয়স 64, আমার পায়ে অনেক রকম ব্যথা ছিল, এখানে এসে আমার ভালো হয়েছে। এবার করে বন্ধুদের কাছে শোভা সাউ, ওনারও অস্টিওআর্থ্রাইটিস নিয়েতে ছিল। তিনি প্রথম দেখাচ্ছেন সিটিং লেগ স্ট্রেচিং, তারপর দেখাচ্ছেন তিনি লেগ স্ট্রেচিংয়ের পর তিনি দেখাচ্ছেন স্টেপার, তারপর তিনি দেখাচ্ছেন বীরভদ্রাসন, তারপর দেখাচ্ছেন তিনি উৎকট আসন। আমি কৃষ্ণা প্রামাণিক, আমার বয়স 66। আমার অনেকগুলো সমস্যা ছিল, যার মধ্যে কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা এবং আরও অনেক কিছু। আমি দীর্ঘ 11 বছর ধরে মধুদার এখানে যোগা করি, করে এখন প্রায় আমি সুস্থ, আমার কোনো ওষুধ খেতে হয় না, এখন আমি যোগা করে যাচ্ছি, তার কিছু ব্যায়ামও আমি করবো। কৃষ্ণা প্রামাণিক, উনি দীর্ঘদিন ধরে কোমরের যন্ত্রণায় ভুগছিলেন। তিনি আপনাদের সামনে কোমরের
লাম্বার স্পন্ডাইটিসের জন্য 3টি ব্যায়াম দেখাচ্ছেন। প্রথম দেখাচ্ছেন ভুজঙ্গাসন, তারপর দেখাচ্ছেন অর্ধশলভাসন, তারপর দেখাচ্ছেন উত্থান পদাসন। এই 3টি আসন তিনি পরপর দেখালেন। আমি শ্রী সরজিৎ কুমার ঘোষ। আমি দীর্ঘদিন রেলে চাকরি করেছি এবং আমার বয়স বর্তমানে 69 বছর। এবং আমি যখন চাকরির শেষ দিকে তখন আমি হাঁটুর যন্ত্রণায় কাতর ছিলাম, একটুও হাঁটতে পারতাম না, যার জন্য আমি হাওড়া অর্থোপেডিক হসপিটালে চিকিৎসা করাতে গিয়ে তারা 2টো হাঁটু রিপ্লেসমেন্ট করতে বলেছিল। পরে ডাক্তার মধুসূদন চিকিৎসা যোগাসনের দ্বারা আমি এখন সুষ্ঠুভাবে হাঁটাচলা করতে পারি, ইভেন বসেও ভালো করে পা মুড়ে বসে ভালো করে বসতে পারি। সরসিজ ঘোষ, বাবু ঘোষ ডাকনাম, তিনি আপনাদের সামনে প্রদর্শন করছেন। প্রথম প্রদর্শন করছেন হাফ স্কোয়াট অ্যান্ড কাপ, দ্বিতীয়টায় তিনি দেখাচ্ছেন উৎকট আসন, তৃতীয়তে তিনি দেখাচ্ছেন জানুশীলাসন, চতুর্থে ভূমাসন, পঞ্চমে পর্বতাসন পা মুড়ে বসে, ষষ্ঠে দেখাচ্ছেন কোটি চক্র আসন এবং সপ্তমে দেখাচ্ছেন যোগ মুদ্রা। ঝুম্পা চক্রবর্তী, ইনি আপনাদের ফ্রোজেন শোল্ডারের যন্ত্রণায় উনি ভুগছিলেন। ফ্রোজেন শোল্ডারের উপরে উনি 4টে ব্যায়াম দেখিয়েছেন। প্রথম দেখিয়েছেন ওয়াল হ্যান্ড স্ট্রেচিং, দেয়ালে হাত ওঠানো এবং টান টান করে রাখা, তারপর নামাচ্ছেন। তারপরে দেখিয়েছেন ব্যাক হ্যান্ড স্ট্রেচিং, পেছনে হাত দুটো নিয়ে নিচ থেকে ওপরের দিকে তোলা। তারপরে তিনি দেখাচ্ছেন আপার হ্যান্ড স্ট্রেচিং। তারপর তিনি দেখাচ্ছেন গো মুখা আসন, যেটা আপার হ্যান্ড স্ট্রেচিংয়ের দ্বিতীয় পার্ট। এই 4টে উনি দেখিয়েছেন।
নমস্কার, আমরা 2022 সালে 8ম যোগা দিবস উদযাপন করছি, ইন্টারন্যাশনাল যোগা ডে। খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারন্যাশনালি রেকগনাইজ একটা ডে, কারণ ভারতবর্ষ হচ্ছে ঋষি মুনি তপস্বীদের দেশ। তাছাড়া আমরা যে প্রতিষ্ঠানে হয়ে কাজ করি, ভারত সেবাশ্রম সংঘের পরমানন্দ ইনস্টিটিউট, আমাদেরও মোটিভ সমাজ এবং দেশের জন্য কাজ করা। তো যে ফিল্ডের উপরে আমরা কাজ করি, মানে ইয়াং জেনারেশনের স্টুডেন্টকে নিয়ে কাজ করি, সেই জন্য আমাদেরও যোগা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার এবং যোগা সাবজেক্ট নিয়ে আমরা স্টুডেন্ট তৈরি করি এবং সমাজে তারা যাতে প্রতিষ্ঠিত হতে পারে সেইভাবেই তাদেরকে তৈরি করার চেষ্টা করি। যেহেতু আমরা স্টুডেন্ট নিয়ে ডিল করি, স্টুডেন্টদের কাছে এই যোগা কেন এত ইম্পর্টেন্ট সেই কয়েকটা কথা বলবো এবং আমরা কি কোর্স তাদেরকে সাপোর্ট হিসাবে তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কিভাবে তাদের গাইড করি সেটাও আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করব। তো যোগা মেইন অবজেক্টিভ অ্যাজ এ স্টুডেন্ট, যোগা করলে কি হয়, স্টুডেন্টদের তাদের মাইন্ডের কনসেন্ট্রেশন আছে এবং তাদের যে পড়াশোনা বা তাদের লাইফে কোনো কিছু যে ডিটারমিনেশান, ইনক্রিজিং হিজ আর হার ফোকাস। তাহলে স্টুডেন্ট, আমি যদি একটা ক্লাসিফিকেশান করি যে একটা স্টুডেন্ট হিসাবে তার কি দরকার, যোগাসন আজকে নিউ বর্ন বেবি থেকে আরম্ভ করে একদম বার্ধক্য অবধি প্রত্যেকটা স্টেজে যোগা আছে। কিন্তু যোগার ইম্পর্টেন্সই হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট আমরা দেখি, আমরা যারা গার্জেন বা আমরা যারা ফ্যাকাল্টি, টিচিং বা অফিস স্টাফ, নন টিচিং স্টাফ আছি, যদি স্টুডেন্টকে ক্যাটাগরিক্যালি ভাগ করি, 5টা ক্যাটাগরিতে আমরা ভাগ করব। যোগা একটা স্টুডেন্টকে সাপোর্ট করতে পারে। একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং অফ এনার্জি। আমরা দেখি যে স্টুডেন্ট অনেক সময় কি করে, তাদের এনার্জিটা লস করে যায়। তাহলে পড়াশোনা বা তাদের যে ডিটারমিনেশান সেইটা বাড়ানোর জন্য আমরা কি করতে পারি, 2টো যোগা আমরা তাদেরকে সাজেস্ট করতে পারি। একটা হচ্ছে সূর্য নমস্কার, একটা হচ্ছে মৎস্যাসন। সূর্য নমস্কার আমরা কতবার করতে পারি না, সাধারণত সূর্য নমস্কার আমরা ভোরবেলা বা একদম আর্লি মর্নিংয়ে করি। তাহলে সূর্য নমস্কার একটা সার্কেল যেখানে আমরা 11 কি 12খানা স্টেপস থাকে, তার 3 টাইমস আমরা যদি সূর্য নমস্কার করি এবং মৎস্যাসন যদি করি, তাহলে স্টুডেন্টদের কী হয়, এনার্জি বিল্ড আপ হয়। তারা তাদের পড়াশোনার প্রতি তারা কী করতে পারে, এনার্জি আনতে পারে। তাহলে মৎস্যাসন করলে কি হয় না, ব্লাড সার্কুলেশন ভালো হয় এবং তার সঙ্গে সঙ্গে কি করে না, তাদের যে একটা পড়াশোনার যে স্ট্রেস, সেই স্ট্রেসটাকে তারা কি করতে পারে, মিনিমাইজ করতে পারে। তাহলে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে পারে। সেকেন্ড হচ্ছে কি ম্যানেজিং টাইম। অনেক ভালো স্টুডেন্ট বা অনেক পড়াশোনা স্টুডিয়াস স্টুডেন্ট তারা কি করতে পারে, টাইম ম্যানেজমেন্ট করতে পারে না। তারা পড়াশোনার সঙ্গে তাদের অন্যান্য তাদের যে লাইফের আরও অন্যান্য যে তাদের খেলাধুলা, তাদের অন্যান্য ফ্যামিলির সঙ্গে সময় কাটানো, তাহলে টাইম ম্যানেজমেন্ট হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট পার্ট। যে সমস্ত স্টুডেন্টরা তাদের খুব এফিসিয়েন্টলি টাইম ম্যানেজমেন্ট করতে চান, তারা খুবই পপুলার আজকের দিনে, খুবই একটা যোগাসন বা প্রাণায়াম বলতে পারেন এটাকে, সেটা হচ্ছে কপালভাতি। তাহলে কপালভাতি কী করে না, ক্লিনজিং যা সিস্টেম, মানে আপনার সিস্টেমটাকে কি করে, ক্লিন করে। তাহলে ক্লিন করলে কি হবে, আমাদের শরীরের মধ্যে ভালো এয়ার আসবে এবং এয়ার আসলে আমাদের এনার্জি হবে এবং এনার্জি আসলে আমাদের পড়াশোনাতে মন বসবে। তাহলে 15 টাইমস কপালভাতি 3 টাইমস বা 4 টাইমস আপনারা প্র্যাকটিস করতে পারেন অ্যাজ এ স্টুডেন্ট। ইমোশনাল এনার্জি, আমরা অনেক সময় কি করি, পড়াশোনা করতে করতে খেই হারিয়ে ফেলি বা পড়াশোনা করতে করতে আমরা কি করি, ডিমোটিভেটেড হয়ে যাই। তাহলে ইমোশনাল এনার্জিটাকে আমাদের স্টুডেন্ট হিসাবে হোল্ড আপ করার জন্য আমরা কি করতে পারি, নাড়ি শোধন যে টেকনিকটা আছে বা যে যোগাসনটা আছে বা যে প্রাণায়াম যে টেকনিকটা আছে, সেটা আমরা 20 বার যদি করি
তাহলে সেই নাড়ি শোধনটা আমাদের স্টুডেন্ট লাইফে খুবই হেল্পফুল হবে। তারপরে কি হচ্ছে ব্রেন, কারণ পড়াশোনাটা তো ব্রেনের, আমরা ব্রেনের টাকে ইনক্রিজ করার জন্য আমরা ব্রাহ্মী শাক খাই বা অন্যান্য অনেক কিছু সাপ্লিমেন্টারি বা আয়ুর্বেদিক ওষুধ ইউজ করি, কিন্তু যোগাসন হচ্ছে সবারই ঊর্ধ্বে। কেন ঋষি মুনিরা বলে গেছেন যদি আমরা যোগাসন করি তাহলে আমরা কি করতে পারি, ব্রেনের আমাদের ক্যাপাসিটি বা যে পাওয়ার সেটাকে পাওয়ারটাকে আমরা ইনক্রিজ করতে পারি। তাহলে আমরা কি করতে পারি, ব্রেনে যদি আমরা ঠিকঠাক ব্লাড সার্কুলেশন বা সেই যোগাসন বা প্রাণায়ামগুলো করি তাহলে সেটা আমাদের ছাত্র জীবনে বা ছাত্রদের অনেকখানি হেল্প করে। সেটা কি হচ্ছে ভামরি একটা হচ্ছে এর একটা প্রকৃষ্ট একটা প্রাণায়াম, সেটা আমরা 10 বার করে যদি দিনে করি তাহলে কি হবে, দিনে মানে মর্নিং সেশানে বা আফটারনুন সেশানে যখন আপনি আপনার যোগাসন বা আসনগুলো প্রাণায়ামগুলো করছেন তাহলে আমরা ভামরি করতে পারি। স্টুডেন্টদের আর একটা বড় প্রবলেম, তার বাবা মা গার্জেন বা সবসময় আমরা দেখি যে মনোযোগ দিতে পারে না, অ্যাটেনশান, ল্যাক অফ অ্যাটেনশান। তাহলে ল্যাক অফ অ্যাটেনশানটাকে ইমপ্রুভ করার জন্য, কনসেন্ট্রেশন, মাইন্ডে কনসেন্ট্রেশনটাকে ইমপ্রুভ করার জন্য আমরা কি করতে পারি না, পদ্মাসন। আমরা সোজা হয়ে দাঁড়িয়ে পা ধরার যে পদ্মাসন আছে, পদ্মাসন যদি করি কি হবে, তাহলে আমাদের মাইন্ড রিল্যাক্সেশন হয়, কনসেন্ট্রেশন বৃদ্ধি পায়। তাহলে পদ্মাসন খুবই একটা উপযোগী আসন এবং খুব কমন আসন, যেটা আমরা সবাই করে থাকি, সব বয়সেই করে থাকি, কিন্তু স্টুডেন্টদের এটা অনেকখানি হেল্প করবে তাদের অ্যাটেনশান বাড়ানোর জন্য, কারণ এটা মাইন্ডে রিল্যাক্সেশন হচ্ছে এবং তাদের কনসেন্ট্রেশনটা ইনক্রিজ হচ্ছে। যেমন হচ্ছে যৌগিক নিদ্রা। যৌগিক নিদ্রা আমরা ছোট থেকে বড় সবাই করতে পারি, কিন্তু যৌগিক নিদ্রার মাধ্যমে আমরা কি করি, ব্যালেন্স অফ মাইন্ড, মাইন্ডকে যে সেগ্রিগেট করে কনসেন্ট্রেশন করা, তাহলে যৌগিক নিদ্রার মাধ্যমে আমরা করতে পারি, মাইন্ডের ব্যালেন্স আনতে পারি। আমাদের মনের মধ্যে এংজাইটি বা অনেক ধরনের সবসময় আমাদের মনের মধ্যে থাকে, তাহলে সেটাকে আমরা কি করতে পারি, এই যৌগিক নিদ্রার মাধ্যমে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি। তাহলে যোগা যেমন একদিকে আমাদের মেন্টাল এবং ফিজিক্যাল স্ট্রেস কমাচ্ছে, সেরকম ভালোভাবে সেটাকে মানে বাড়ানোরও একটা উপায় হিসাবে আমরা দেখছি। তাহলে এছাড়াও কিছু কমন আসন আছে যে আসনগুলো ছাত্রদের করলে খুব ভালো, যেগুলো আমরা বলছি কি পদ্ম হস্তাসন। এটা আমাদের ব্লাড সার্কুলেশন অফ ব্রেন খুব ইনক্রিজ করে এবং ব্রেনে ব্লাড সার্কুলেশন হলে আমাদের মেমোরি বৃদ্ধি পায় এবং আমরা পড়াশোনাটাকে ভালোভাবে ধরে রাখতে পারি। বজ্রাসন আমরা সবাই করি, খাওয়া দাওয়ার পরে বজ্রাসন করলে আমরা জানি নর্মালি কি হয়, হজম ভালো হয়। কিন্তু বজ্রাসনের সঙ্গে সঙ্গে যেমন ডাইজেস্টিভ হচ্ছে, সেরকম হচ্ছে কি মাইন্ডটাকে আপনি কনসেন্ট্রেশন করতে পারছেন, আর মাইন্ডের যে মাইন্ডের পাওয়ারটাকে আপনি ইনক্রিজ করতে পারছেন, মাইন্ডের কনসেন্ট্রেশনের সঙ্গে সঙ্গে এটা করতে পারছেন। আর একটা হচ্ছে কি সর্বাঙ্গাসন করলে ইন্টেলিজেন্স মানে ইনক্রিজ দ্য ইন্টেলিজেন্সি অফ দ্য ব্রেন, তাহলে ব্রেনের ইন্টেলিজেন্সিটা বাড়ে। এছাড়া আছে আপনার বৃক্ষাসন করলে কি হবে, কনসেন্ট্রেশন অফ মাইন্ড। তাহলে লাস্টের দিকে আমরা যে বললাম স্টুডেন্টের কনসেন্ট্রেশন বা ইনক্রিজিং অফ মাইন্ড, তাহলে সেই সমস্ত দিক লক্ষ্য করে যেহেতু ভারত সেবাশ্রম সঙ্গে ইনস্টিটিউট, পরমানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট টেকনোলজি, আমরা প্রথম থেকেই আমাদের ইনস্টিটিউটের কার্যক্রম শুরু হওয়ার প্রথম থেকেই আমরা ইউনিভার্সিটি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, আমরা দুটো যোগা এবং ন্যাচুরোপ্যাথির উপরে কোর্স করি। একটা 1 বছরের কোর্স আছে এবং একটা যারা এইচএস তারা এটা করতে পারে। এছাড়া গ্র্যাজুয়েশন লেভেলে যেটা অ্যাডভান্স ডিপ্লোমা যোগা, অ্যাপ্লাইড যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি, সেটা 2 বছরের কোর্স। তাহলে এগুলো করলে আপনারা কি হতে পারবেন, এগুলো ট্রেনিংগুলো নিলে খুব প্রফেশনাল এবং এক্সপার্ট যারা এই ফিল্ডে আছেন তারাই এই ট্রেনিংগুলো এসে দেয় এবং তারা নিজেদের ক্ষেত্রে যথেষ্ট তারা প্রতিষ্ঠিত এবং বাংলা কেন বাংলার বাইরেও তারা খুব রেপুটেটেড। তাহলে আপনি যেমন এটা শিখছেন, আপনি নিজে স্বনির্ভর হতে পারবেন, নিজে একটা যোগা বা ন্যাচুরোপ্যাথি সেন্টার করে আপনি সেটাকে নিজের মতো করে আপনি সমাজকে সেবা দিতে পারবেন এবং নিজে সেলফ এমপ্লয়েড হতে পারবেন। এছাড়া আমাদের আরেকটা কোর্স আছে যোগা এবং ওয়েলনেস ম্যানেজমেন্টের উপরে, যেটা হচ্ছে আপনার ম্যাকআউট ইউনিভার্সিটি
মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যেটাকে আমরা আগে বলতাম ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি, সেটাও 2 বছরের কোর্স। একটা আপনার গ্র্যাজুয়েশন লেভেলে আছে, একটা এইচএস লেভেলে একটা ডিপ্লোমা কোর্স আছে। এবং সেই নেতাজি ইউনিভার্সিটি হোক বা আপনার ম্যাকাউড ইউনিভার্সিটি হোক, কোর্সের ফিসগুলো খুবই নমিনাল। সাধারণত 1 বছরের কোর্সগুলো অ্যারাউন্ড 10,000 এবং 2 বছরের কোর্সগুলো অ্যারাউন্ড 20,000 আছে। তাহলে সবাই যোগা ডেকে সেলিব্রেট করুন, একদিনের জন্য নয়, জীবনে অঙ্গাঙ্গিকভাবে আপনারা এটাকে নিন এবং সমাজে এগিয়ে চলুন এবং সমাজকে ভালো রাখার যে উপায়গুলো তার মধ্যে একটা হচ্ছে যোগা। তাহলে যোগাকে আপনারা একদম অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে দিন। নমস্কার। Looking for an employable professional career? Welcome to Pranavananda Institute of Management and Technology, Government University recognized ISO certified unit of Bharat Sevashram Sangha. Trained over 23,000 students through our 12 study center, your gateway, learning for livelihood. Our website PIMTonline.in